একবার কল্পনা করা যাক এমন একটা সুপ্রাচীন নগরীর কথা, যেখানে চড়া রাস্তা আছে, বহুতল বাড়ি আছে, স্নানাগার আছে। হ্যাঁ, আর এমনকি বাড়ির ভেতরে ঢাকা দেওয়া ড্রেনেজ সিস্টেমও আছে। ঠিক, বিশাল এক সামুদ্রিক বন্দর বানিয়ে তারা রীতিমতো বিদেশের সাথে বাণিজ্য করছে। একদম তাই। অথচ এই মানুষগুলো জীবনেও লোহা চোখে দেখেনি। মানে আক্ষরিক অর্থেই তারা জানত না লোহা জিনিসটা কি। শুনতে একেবারে অসম্ভব মনে হয়, তাই না? হ্যাঁ, মানে প্রাচীন ভারতের ইতিহাসে এই রকম চমকপ্রদ ধাঁধা তো পাতায় পাতায় ছড়িয়ে আছে। ঠিক বলেছেন। আমরা সাধারণত যখন বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ইতিহাস পড়ি, তখন ব্যাপারটা অনেকটা ডাক্তারি এক্স-রে রিপোর্টের মতো লাগে। হ্যাঁ, শুধু একটা নির্দিষ্ট সাল, একটা রাজার নাম আর একটা যুদ্ধ, সাদা কালো একদম ঝকে বাঁধা কিছু বুলেট পয়েন্ট। আর ঠিক সেই কারণেই আজকের এই গভীর বিশ্লেষণে আমরা জীবন মুখোপাধ্যায়ের ইতিহাসের বইয়ের সেই সব চমৎকার নোটস থেকে আসল নির্যাসটুকু বের করে আনতে চলেছি। মানে আমাদের লক্ষ্য হল এই তথ্যের সমুদ্র থেকে সেই প্যাটার্ন বা সূত্রগুলো খুঁজে বের করা। একদম, যা আমাদের দেখাবে কিভাবে সিন্ধু নদের তীরের একটি ব্রোঞ্জ যুগের গ্রামীণ সভ্যতা থেকে ধীরে ধীরে সুবৃহৎ সাম্রাজ্য এবং এক অত্যন্ত জটিল সমাজ ব্যবস্থার জন্ম হল। কিভাবে অর্থনীতি, ধর্ম এবং রাজনীতি একে অপরের সাথে জড়িয়ে সমাজকে বারবার বদলে দিয়েছে, সেটাও আমরা দেখব। হুম চলুন তাহলে একদম শুরুতে মাটির নিচের সূত্রগুলো দিয়ে শুরু করা যাক। এই নোটস ঘেটে দেখছি ১৯৭৪ সালে ফরাসি প্রত্নতাত্ত্বিক জঁ ফ্রান্সোয়া জারিস মেহেরগার সভ্যতা আবিষ্কার করেন। হ্যাঁ, আর এখানেই নাকি প্রথম তুলো বা কটন চাষের নিদর্শন মেলে। ও আচ্ছা। এরপর আরেকটু এগিয়ে গেলে আসে সেই বিখ্যাত সিন্ধু সভ্যতার কথা। কিন্তু মানে আমার সবসময় গুলিয়ে যায় যে আমরা এই উন্নত নগরগুলো কবে খুঁজে পেলাম। এটা খুব চমৎকার একটা গল্প। সিন্ধু সভ্যতা মাটির নিচেই চাপা পড়েছিল হাজার হাজার বছর। হুম, অবশেষে ১৯২১ সালে দয়ারাম সাহানি আবিষ্কার করলেন হরপ্পা। ঠিক। আর ঠিক তার পরের বছর ১৯২২ সালে রাখাল দাস বন্দ্যোপাধ্যায় আবিষ্কার করলেন মহেঞ্জোদারো। এই মহেঞ্জোদারো শব্দটার অর্থই তো হলো মৃতের স্তূপ, তাই না? একদম। এই মানুষগুলো মাতৃদেবী এবং পশুপতি শিবের উপাসনা করত। আচ্ছা। আর তারা প্রযুক্তিগত দিক থেকে এতটাই উন্নত ছিল যে লোথালের মতো বিশ্বের প্রাচীনতম একটি বন্দর তারা তৈরি করে ফেলেছিল, যেখান থেকে সামুদ্রিক বাণিজ্য চলত। আর এখানেই তো আমার সেই প্রথম খটকাটা লাগে। কোনটা? এই সিন্ধু সভ্যতা ছিল তামা ও ব্রোঞ্জ যুগের সভ্যতা। তারা এত উন্নত নগর, লোথালের মতো বিশাল বন্দর বানালো, অথচ লোহার ব্যবহার জানত না। হ্যাঁ, এই বিষয়টা কিভাবে সম্ভব? লোহা ছাড়া এত বড় সভ্যতা টিকল কি করে? দেখুন, লোহা ছাড়া তারা ব্রোঞ্জ এবং তামার ওপর নির্ভরশীল ছিল ঠিকই, কিন্তু ব্রোঞ্জ বা তামা দিয়ে খুব সূক্ষ্ম কাজ বা নরম পলিমাটি খোঁড়া সম্ভব হলেও বড় আকারের জঙ্গল পরিষ্কার করা সম্ভব ছিল না। ও আচ্ছা। তো বেঁকে যেত। তাই সিন্ধু সভ্যতার বিস্তৃতি মূলত নদীর তীরবর্তী নরম মাটির অঞ্চলেই সীমাবদ্ধ ছিল। তারা নদীপথে বাণিজ্য করত, কিন্তু গভীর জঙ্গলে ঢুকতে পারত না। হুম ঠিক এই জায়গাটাতেই আমার একটা রূপক মাথায় আসছে। কিরকম? খ্রিস্টপূর্ব ১০০০ অব্দ নাগাদ বৈদিক যুগে আর্যরা যখন ভারতে প্রথম লোহার ব্যবহার শুরু করল, সেটাকে কিন্তু আজকের যুগের ইন্টারনেট আবিষ্কারের সাথে তুলনা করা যেতে পারে। দারুণ একটা তুলনা। ইন্টারনেট যেমন রাতারাতি আমাদের যোগাযোগ, ব্যবসা সবকিছু বদলে দিয়েছে, লোহাও তেমনি গেম চেঞ্জার ছিল, তাই না? সত্যি তাই। আর্যরা যখন লোহার কুঠার হাতে পেল, তখন তারা গাঙ্গেয় উপত্যকার গভীর শক্ত কাঠের জঙ্গল খুব সহজেই কেটে পরিষ্কার করতে পারল। বাপরে। শুধু জঙ্গল কাটাই নয়, লোহার ফালযুক্ত লাঙল দিয়ে শক্ত মাদি চষে কৃষিতে এক অকল্পনীয় বিপ্লব আনল তারা। মানে উৎপাদন বেড়ে গেল। একদম। ভেবে দেখুন, আগে যেখানে ১০ জন মিলে একটুখানি ফসল ফলাত লোহার লাঙলের সাহায্যে, সেখানে ২ জনের পরিশ্রমেই উদ্বৃত্ত বা অতিরিক্ত ফসল উৎপাদিত হতে শুরু করল। হ্যাঁ। এই উদ্বৃত্ত কৃষি উৎপাদনই হল সভ্যতার চাবিকাঠি। কারণ সবার আর চাষ করার দরকার পড়ল না। কেউ কারিগর হল, কেউ রাজা হল, কেউ বা সৈনিক। এই লোহাই পরবর্তীকালে বিশাল সাম্রাজ্য গড়ার ভিত্তি তৈরি করে দিয়েছিল। আর এই বৈদিক যুগের সমাজ ব্যবস্থাটাও কিন্তু বেশ চমকপ্রদ লাগছে আমার কাছে। হ্যাঁ, বলুন। একদিকে সমাজ পিতৃতান্ত্রিক, পরিবারের প্রধানকে গৃহপতি বলা হচ্ছে, হ্যাঁ, কিন্তু অন্যদিকে নারীদের অত্যন্ত সম্মান দেওয়া হতো। একদম ঠিক।
ঘোষা, অপালা, বিশ্ববাড়া বা লোপামুদ্রার মতো বিদুষী নারীরা রীতিমতো ঋগ্বেদ রচনায় অংশ নিয়েছিলেন। এটা সত্যি একটা বড় ব্যাপার। শুধু তাই নয়, শাসন কাজে রাজাকে সাহায্য করার জন্য সভা ও সমিতি নামের দুটি গণতান্ত্রিক প্রতিষ্ঠান পর্যন্ত ছিল। হ্যাঁ, আচ্ছা, এই যে প্রাচীন ইতিহাসের এত খুঁটিনাটি আমরা জানতে পারছি, এর পেছনে নিশ্চয়ই সমসাময়িক লিপি বা সাহিত্যের বড় কোনো অবদান আছে? অবশ্যই। সাহিত্য এবং শিলালিপি ছাড়া ইতিহাস তো অন্ধ। রাজারা নিজেদের কীর্তি পাথরে খোদাই করে রাখতেন। যেমন ধরুন, গুপ্ত সম্রাট সমুদ্রগুপ্তের সভাকবি হরিসেন রচনা করেছিলেন এলাহাবাদ প্রশস্তি। এটি থেকে সমুদ্রগুপ্তের বিশাল রাজ্য জয়ের নিখুঁত বিবরণ পাওয়া যায়। আচ্ছা, আবার সাতবাহন রাজা গৌতমীপুত্র সাতকর্ণীর বীরত্বের কথা আমরা জানতে পারি তার মা গৌতমী বলশ্রী রচিত নাসিক প্রশস্তি থেকে। সাহিত্যের উপাদানের কথা বললে কলহন রচিত রাজতরঙ্গিনীর কথা বলতেই হয়। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি থেকে প্রাচীন কাশ্মীরের ইতিহাস ধারাবাহিকভাবে জানা যায়। লোহা দিয়ে জঙ্গল কাটা হলো, উদ্বৃত্ত ফসল এলো, আর সমাজ যখন কৃষিতে থিতু হল, তখন স্বাভাবিকভাবেই শুরু হলো বাণিজ্য। একদম তাই। আর বাণিজ্যের হাত ধরেই তো আসবে টাকার ঝনঝনানি। নোটস বলছে, ঋগ বৈদিক যুগে বিনিময়ের মাধ্যম বা মুদ্রা হিসেবে নিষ্ক ব্যবহৃত হতো। হ্যাঁ। আর পরবর্তী বৈদিক যুগে নিষ্ক ছাড়াও শতমান এবং কৃষ্ণল নামের মুদ্রার ব্যবহার শুরু হলো। ঠিক। এই সময়টাতেই কারিগর ও বণিকদের নিজস্ব শক্তিশালী সংগঠন গড়ে ওঠে, যেগুলোকে বলা হতো শ্রেষ্ঠী পুগ বা নিগম, আর এদের প্রধানকে বলা হতো শ্রেষ্ঠী। এই গিল্ড বা বণিক সংঘগুলোকে তো আধুনিক যুগে ট্রেড ইউনিয়ন বা বিশাল কর্পোরেট সিন্ডিকেটের সাথে অনায়াসে তুলনা করা যায়। একদম ঠিক। বাণিজ্যের এই বিপুল প্রসারের ফলে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে গাঙ্গেয় উপত্যকায় আবার নতুন করে নগর গড়ে উঠল, যাকে ঐতিহাসিকরা দ্বিতীয় নগরায়ণ বলে থাকেন। আচ্ছা। পরবর্তীকালে মৌর্যোত্তর যুগে কুষাণ সাম্রাজ্যের অধীনে বিখ্যাত রেশম পথ বা সিল্ক রুটের মাধ্যমে আন্তর্জাতিক বাণিজ্য চলত পুরোদমে। এই গিল্ডগুলো এতটাই শক্তিশালী ছিল যে তাদের নিজস্ব লাঠিয়াল বাহিনী থাকত, এমনকি তারা রাজাদেরও ঋণ দিত। বাপরে! কিন্তু এখানেই তো সবচেয়ে বড় বৈপরীত্যটা চোখে পড়ে। কেন বলুন তো? একটু তলিয়ে ভাবলে বোঝা যায়, একদিকে গিল্ডগুলোর রমরমা ব্যবসা, সিল্ক রুটের বাণিজ্য, মুদ্রার ঝনঝনানি, আর ঠিক সেই সময়ে সমাজের প্রচলিত নিয়মের বিরুদ্ধে মাথা চাড়া দিয়ে উঠল নতুন কিছু ধর্মীয় প্রতিবাদী আন্দোলন। হ্যাঁ, ঠিক। ২৪ জন তীর্থঙ্কর নিয়ে জৈন ধর্ম বিকশিত হল। প্রথম তীর্থঙ্কর ছিলেন ঋষভদেব। ২৩তম তীর্থঙ্কর পার্শ্বনাথ প্রচার করলেন চতুর্জাম বা ৪টে আদর্শ। আর ২৪তম তীর্থঙ্কর মহাবীর, যিনি রাজ পরিবারের হয়েও সবকিছু ত্যাগ করলেন এবং ওই চতুর্জামের সঙ্গে ব্রহ্মচর্য যোগ করে পঞ্চমহাব্রত প্রচার করলেন। পরে তো জৈনরা শ্বেতাম্বর ও দিগম্বর শাখায় বিভক্ত হয়ে যায়। একইভাবে বৌদ্ধ ধর্মেরও কিন্তু ঠিক এই সময়ই প্রবল প্রসার ঘটে। শাক্য বংশের রাজপুত্র গৌতম বুদ্ধ ২৯ বছর বয়সে গৃহত্যাগ করলেন, ইতিহাসে যাকে বলা হয় মহাভিনিষ্ক্রমণ। আচ্ছা। এরপর তিনি সারনাথে তার প্রথম ধর্মপ্রচার করলেন, যা ধর্মচক্র প্রবর্তন নামে পরিচিত। আর কুশীনগরে তার জীবনাবসানকে বলা হয় মহাপরিনির্বাণ। হ্যাঁ। সাধারণ মানুষের মুখের ভাষা অর্থাৎ পালি ভাষায় লেখা হল তাদের প্রধান ধর্মগ্রন্থ ত্রিপিটক। অনেক পরে কনিষ্কের আমলে কাশ্মীরে অনুষ্ঠিত চতুর্থ বৌদ্ধ সংগীতিতে বৌদ্ধরা হীনযান ও মহাযান শাখায় বিভক্ত হয়ে যায়। এই জায়গাতে আমার সবচেয়ে বড় প্রশ্ন, একদিকে বণিকদের এই বিপুল সম্পদ কর্পোরেট সিন্ডিকেটের মতো গিল্ড, আর অন্যদিকে মহাবীর বা বুদ্ধের মতো রাজপুত্ররা সবকিছু ত্যাগ করে অহিংসা ও অপরিগ্রহের অর্থাৎ সম্পদ না জমানোর কথা বলছেন। হ্যাঁ, বিষয়টা বেশ অদ্ভুত। এই চরম বৈপরীত্য কেন? ধনী বণিকরা কেন এই সন্ন্যাসীদের সমর্থন করতে গেলেন? এটা বুঝতে গেলে তৎকালীন সমাজের গভীরে তাকাতে হবে। আচ্ছা। এই যে দ্বিতীয় নগরায়ণ এবং গিল্ডগুলোর উত্থান ঘটল, এর ফলে সমাজে এক নতুন ধনী বণিক শ্রেণীর জন্ম হয়। কিন্তু সমস্যা হল, হিন্দু সমাজের কঠোর বর্ণপ্রথায় বাণিজ্যের কারণে অর্থের কেন্দ্রীভবন হলেও বণিকদের সামাজিক মর্যাদা ছিল না। বুঝতে পারছি। সমাজের শীর্ষে ছিলেন ব্রাহ্মণ ও ক্ষত্রিয়েরা। এছাড়া প্রচলিত ধর্মে প্রচুর পশু বলি দেওয়া হতো, যা কৃষিকাজ ও বাণিজ্যের জন্য ক্ষতিকর ছিল। তাই তো।
তাই সাধারণ মানুষ এবং এই ধনী বণিকরা প্রচলিত বস্তুতান্ত্রিক ও বর্ণ বৈষম্যমূলক জটিলতা থেকে মুক্তি চাইছিল। আচ্ছা। বুদ্ধ বা মহাবীর যে অহিংসা ও অপরিগ্রহের কথা বলেছিলেন তা ছিল এই জটিল সমাজের বিরুদ্ধে এক আধ্যাত্মিক প্রতিবাদ। বণিকরা এই নতুন ধর্মগুলোকে দুহাত ভরে দান করেছিলেন, কারণ এই ধর্মে কোনো বর্ণ বৈষম্য ছিল না এবং এটি বাণিজ্যের জন্য একটি শান্তিপূর্ণ পরিবেশ তৈরি করেছিল। দারুণ একটা পয়েন্ট। কিন্তু আশ্চর্যের বিষয় হল, এই প্রতিবাদী ধর্মগুলো কেবল মঠের ভেতরে বা সন্ন্যাসীদের মধ্যেই আটকে থাকেনি। বিশাল সাম্রাজ্যের রাজারাও এগুলোকে নিজেদের মতো করে গ্রহণ করতে শুরু করেন। একদম। আর এখান থেকেই শুরু হয় সাম্রাজ্যবাদের যুগ এবং রাজাদের বড় বড় উপাধি নেওয়ার প্রবণতা। মগধের উত্থানের দিকে তাকালেই সেটা স্পষ্ট হয়। হ্যাঁ। হরঙ্ক বংশের রাজা বিম্বিসারও উপাধি নিলেন শ্রেণিক, তার পুত্র অজাতাশত্রু নিলেন কুনিক। নন্দবংশের রাজা মহাপদ্মনন্দ তো নিজেকে একরাট এবং সর্বক্ষত্রান্তক বলে ঘোষণা করলেন। শুধু তাই নয়, তার এই বিশাল ক্ষমতা ও বিস্তারের জন্যই ঐতিহাসিক ড রায়চৌধুরী মহাপদ্মনন্দকে ভারতের প্রথম ঐতিহাসিক সম্রাট বলে উল্লেখ করেছেন। ও আচ্ছা। এরপর তো শুরু হয় মৌর্য সাম্রাজ্যের বিশাল বিস্তার। ঠিক। চাণক্যের সাহায্যে চন্দ্রগুপ্ত মৌর্যের উত্থান ঘটল। মেগাস্থিনিস তার ইন্ডিকা গ্রন্থে এবং চাণক্য বা কৌটিল্য তার অর্থশাস্ত্র গ্রন্থে এই বিশাল সাম্রাজ্যের প্রশাসন কিভাবে চলত তার নিখুঁত বর্ণনা দিয়েছেন। হ্যাঁ। চন্দ্রগুপ্তের ছেলে বিন্দুসর উপাধি নিলেন অমিত্রাঘাত। এরপর এলেন অশোক। খ্রিস্টপূর্ব ২৬০ অব্দে কলিঙ্গ যুদ্ধের ভয়াবহতার পর, যা তার ত্রয়োদশ শিলালিপি থেকে জানা যায়, অশোক যুদ্ধনীতি অর্থাৎ ভেরিঘোষের বদলে শান্তির নীতি বা ধর্মঘোষ গ্রহণ করলেন। কুষাণ বংশের শ্রেষ্ঠ সম্রাট কনিষ্ক ৭৮ খ্রিস্টাব্দে শকাব্দ প্রচলন করলেন। আবার গুপ্ত সাম্রাজ্যে ৩২০ খ্রিস্টাব্দে প্রথম চন্দ্রগুপ্ত গুপ্তাব্দ প্রচলন করলেন। গুপ্তযুগে রাজাদের এই উপাধি নেওয়ার বহর দেখলে সত্যি অবাক হতে হয়। তাই নাকি? হ্যাঁ। সমুদ্রগুপ্তের রাজ্যজয়ের ব্যাপকতা দেখে ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ তাকে ভারতের নেপোলিয়ান আখ্যা দিয়েছেন। বাপরে। রত মূর্তি খোদাই করে কবিরাজ উপাধি নিচ্ছেন। আচ্ছা। তার ছেলে দ্বিতীয় চন্দ্রগুপ্ত শকদের হারিয়ে শকারি এবং বিক্রমাদিত্য উপাধি নিচ্ছেন, যার আমলে বিখ্যাত চীনা পর্যটক ফাহিয়েন ভারতে এসেছিলেন। আবার স্কন্দগুপ্ত দুর্ধর্ষ হুন আক্রমণ ঠেকিয়ে ভারতের রক্ষাকারী হয়ে উঠছেন। এই রাজাদের উপাধি নেওয়ার প্রবণতাকে তো আধুনিক যুগের পলিটিক্যাল ব্র্যান্ডিং বা পিয়ার স্টান্টের সাথে অনায়াসই তুলনা করা যায়। হ্যাঁ, তা তো বটেই। কিন্তু এখানে আমার একটু সন্দেহ আছে, বলতে পারেন একটা পুশব্যাক। অশোক কি সত্যি কলিঙ্গ যুদ্ধের বিভৎসতা দেখে রাতারাতি বদলে গিয়েছিলেন, এটা একটা ভালো প্রশ্ন। নাকি ত্রয়োদশ শিলালিপিতে লেখাই অনুসূচনার বাণীগুলো এবং তার ধর্মঘোষ নীতি আসলে একটি সুকৌশলী রাজনৈতিক চাল ছিল? বিশাল সাম্রাজ্যকে শান্তিতে ধরে রাখার জন্য এটা কি একটা মাস্টার স্ট্রোক নয়? এই প্রশ্নটা ভীষণ যৌক্তিক। একটু তলিয়ে দেখলে বুঝবেন, রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে কলিঙ্গ জয়ের পর অশোকের আর কোনো বড় ভূখণ্ড জয়ের প্রয়োজন ছিল না। আচ্ছা। গোটা উপমহাদেশ তার পায়ের তলায়, সাম্রাজ্য তার সর্বোচ্চ সীমায় পৌঁছে গেছে। এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল এই বিশাল বৈচিত্র্যময় সাম্রাজ্যকে এক সুতোর বাঁধনে বেঁধে রাখা, যাতে বিদ্রোহ না হয়। হ্যাঁ, ঠিক। ধর্মঘোষ বা অহিংসার নীতি প্রচার করে তিনি আসলে সমাজে একটি নৈতিক শৃঙ্খলা আনতে চেয়েছিলেন, যা বিদ্রোহ বা অশান্তি দমন করার একটি অন্যতম কৌশল। দারুণ ব্যাপার তো। একইভাবে সমুদ্রগুপ্তের কথাও ভাবা যেতে পারে। তিনি শুধু যুদ্ধ জয় করে ভারতের নেপোলিয়ন হয়েই ক্ষান্ত হননি। মুদ্রায় নিজের বীণা বাজানো দৃশ্য খোদাই করে প্রজাদের বোঝাতে চেয়েছেন যে তিনি শুধু এক নিষ্ঠুর যোদ্ধাই নন, তিনি একজন সংস্কৃতিবান বিদ্বান রাজাও বটে। এটা সম্পূর্ণভাবেই একটা সুপরিকল্পিত ইমেজ বিল্ডিং বা ব্র্যান্ডিং প্রসেস। চমৎকার বিশ্লেষণ। এবার আসা যাক এই গুপ্ত সাম্রাজ্যের আরেকটা দিকে, ইতিহাস বইতে যাকে বারবার সুবর্ণ যুগ বলা হয়। বিজ্ঞান ও সাহিত্যের উন্নতির দিকে তাকালে সত্যি মাথা ঘুরে যায়। একদম ঠিক। পঞ্চম শতকেই আর্যভট্ট তার সূর্য সিদ্ধান্ত গ্রন্থে আধুনিক যুগের গ্যালিলিওর মতো প্রমাণ করে দেন যে পৃথিবী সূর্যের চারপাশে ঘোরে, এবং তিনিই প্রথম গ্রহণ কেন হয় তার নিখুঁত বৈজ্ঞানিক ব্যাখ্যা দেন। হ্যাঁ। বরাহমিহির লেখেন জ্যোতির্বিদ্যার বিশ্বকোষ বৃহৎসথিতা। চিকিৎসায় চরক ও সুশ্রুতের কথা না বললেই নয়, সুশ্রুতকে তো ফাদার অফ সার্জারি বলা হয়। সত্যি অবিশ্বাস্য।
সাহিত্যে কালিদাসের অভিজ্ঞান ও শকুন্তলম, শূদ্রকের মৃচ্ছকাটিক, মানে এক কথায় সব বড় বড় কীর্তি। শুধু বিজ্ঞান বা সাহিত্য নয়, শিল্পের দিক থেকেও এই যুগ সত্যি অনন্য ছিল। অজন্তা, এলোরা এবং বাঘ গুহার অসাধারণ গুহাচিত্রগুলো কিন্তু এই যুগেরই সৃষ্টি। আমি ঠিক এই কারণেই প্রবল বিস্ময় অনুভব করছি। কিন্তু এরপরেই আমার তীক্ষ্ণ প্রশ্নটা হলো যে সমাজবিজ্ঞানে এতটা আধুনিক, সাহিত্যে এতটা উন্নত, সেই একই সমাজে কিভাবে নারীদের অবস্থানের এমন চরম অবনতি ঘটল? হ্যাঁ, এটা একটা বড় ট্র্যাজেডি। এই সময়ে বাল্যবিবাহ, পর্দাপ্রথা বাড়ছে। বিবাহের ক্ষেত্রে এক অদ্ভুত বৈষম্য তৈরি হল। উচ্চবর্ণের পুরুষের সঙ্গে নিম্নবর্ণের নারীর বিয়ে হলে তাকে বলা হতো অনুলোম বিবাহ, যা মেনে নেওয়া হতো। কিন্তু উচ্চবর্ণের নারীর সঙ্গে নিম্নবর্ণের পুরুষের বিয়ে হলে তাকে বলা হতো প্রতিলোম বিবাহ, যা কঠোরভাবে নিষিদ্ধ ছিল। ঠিক বলেছেন। এমনকি ৫১০ খ্রিস্টাব্দের এরান শিলালিপি থেকে প্রথম সতীদাহ প্রথার মতো ভয়ঙ্কর প্রথার নিদর্শন মেলে। সমাজে দেবদাসী প্রথা শুরু হয়। এই তথাকথিত সুবর্ণ যুগের সামাজিক দিক থেকে এমন অন্ধকার নেমে এলো কিভাবে? এখানেই ইতিহাসের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থনৈতিক পরিবর্তনের পেছনের বিজ্ঞানটা বুঝতে হবে। আচ্ছা। গুপ্ত যুগে রাজারা পুণ্য অর্জনের উদ্দেশ্যে অথবা নগদ অর্থের অভাবে ব্রাহ্মণ, পুরোহিত এবং মন্দিরকে করমুক্ত জমিদান করা শুরু করলেন। এই ব্যবস্থাকে বলা হতো অগ্রহার বা ব্রহ্মদেয় ব্যবস্থা। আর এই ভূমিদান প্রথা থেকেই প্রাচীন ভারতের সামন্ত প্রথা বা ফিউডালিজমের বীজ পুঁতা হয়। কিন্তু সামন্ত প্রথা সমাজের এই ক্ষতিটা করল কিভাবে? যখনই জমিভিত্তিক সামন্ত প্রথা জোরালো হয়, তখন জমির মালিকানা হয়ে ওঠে ক্ষমতার একমাত্র উৎস। আচ্ছা। জমি যাতে হাত ছাড়া না হয় বা অন্য বংশে চলে না যায়, তার জন্য সম্পত্তির উত্তরাধিকার নিশ্চিত করা অত্যন্ত জরুরি হয়ে পড়ে। আর উত্তরাধিকার নিশ্চিত করতে গিয়েই পরিবারের নারীদের স্বাধীনতায় হস্তক্ষেপ করা শুরু হয়। ওহো, বুঝতে পারছি। নারীরা যাতে নিজের ইচ্ছে মতো অন্য কাউকে বিয়ে করতে না পারে, তার জন্য বাল্যবিবাহ চালু হয়। বর্ণ যাতে মিশে না যায়, তার জন্য প্রতিলোম বিবাহ কঠোরভাবে নিষিদ্ধ হয়। মানে সবকিছুর মূলেই ওই জমি। একদম। এমনকি স্বামীর মৃত্যুর পর সম্পত্তির অধিকার যাতে বিধবা স্ত্রীর হাতে না যায়, তার জন্য সতীদাহের মতো পাশবিক প্রথাকে ধর্মের মোড়কে সমাজে প্রথিত করে দেওয়া হয়। বাপরে। বিজ্ঞান ও সাহিত্যের এই যে উৎকর্ষের কথা আমরা বলছি, সেটা ছিল রাজসভা এবং উচ্চবিত্তদের মধ্যে সীমাবদ্ধ। কিন্তু সমাজের গভীরে এই সামন্ততন্ত্র বা ফিউডালিজম এক ভয়াবহ অন্ধকার যুগ নিয়ে আসছিল। তার মানে উত্তর ভারতে এই সামন্ত প্রথার কারণে কেন্দ্রীয় শক্তি ক্রমশ দুর্বল হতে শুরু করল। হ্যাঁ। রাজাদের চেয়ে জমির মালিক বা সামন্ত প্রভুরা বেশি শক্তিশালী হয়ে উঠল, আর তখনই ক্ষমতার ভরকেন্দ্র উত্তর থেকে ধীরে ধীরে সরে যেতে লাগল। মানে শুরু হল ক্ষমতার বিকেন্দ্রীকরণ। একদম ঠিক। এই সময়ে উত্তর ভারতে আমরা দেখি বাংলার রাজা শশাঙ্ককে, যার রাজধানী ছিল কর্ণসুবর্ণ। এরপর আসেন হর্ষবর্ধন, যার রাজধানী ছিল কন্নৌজ। হর্ষবর্ধন নিজে খুব পণ্ডিত ছিলেন। তিনি ৩টে নাটক লেখেন, নাগানন্দ, রত্নাবলী এবং প্রিয়দর্শিকা। তার সভাকবি বাণভট্ট লেখেন বিখ্যাত হর্ষচরিত। আবার চীনা পর্যটক হিউয়েনসাং তাঁর আমলেই ভারতে এসে লেখেন সিইউ কি। হ্যাঁ। হর্ষবর্ধন প্রতি ৫ বছর অন্তর প্রয়াগে মহামোক্ষ পরিষদ আয়োজন করে নিজের সব সম্পদ দান করে দিতেন। কিন্তু এত ক্ষমতাশালী হওয়া সত্ত্বেও চালুক্যরাজ দ্বিতীয় পুলকেশী তাকে নর্মদার তীরে হারিয়ে দেন। যদিও পুলকেশী তাকে সকলোত্তর পথনাথ বা উত্তরের অধীশ্বর বলে সম্মান জানিয়েছিলেন। আচ্ছা। এরপর হর্ষবর্ধনের মৃত্যুর পরই কন্নৌজ দখলের জন্য শুরু হয় সেই বিখ্যাত ত্রিশক্তি সংগ্রাম। হ্যাঁ, বাংলার পাল, রাজপুতানার গুর্জর প্রতিহার এবং দাক্ষিণাত্যের রাষ্ট্রকূটদের মধ্যে কনৌজ দখলের এই সংগ্রাম প্রায় ২ শতক ধরে চলেছিল। বাপরে, ২ শতক! হ্যাঁ, কনৌজ তখন শুধু একটা শহর ছিল না, ওটা ছিল উত্তর ভারতের ক্ষমতার প্রতীক। এই ত্রিশক্তি সংগ্রামকে তো রীতিমতো গেম অফ থ্রোনসের সাথে তুলনা করা যায়। ২০০ বছর ধরে একটা সিংহাসনের জন্য ৩টে শক্তিশালী রাজবংশের লড়াই। হ্যাঁ, সত্যি তাই। এদিকে কনৌজ নিয়ে যখন লড়াই চলছে, তখন বাংলায় আর এক কাণ্ড। বাংলায় তখন চরম অরাজকতা, যাকে ইতিহাস বইতে মাৎস্যন্যায় বলা হয়। মাৎস্যন্যায় শব্দটা আমার খুব ইন্টারেস্টিং লাগে। শব্দটার উৎপত্তি কিন্তু খুব লজিক্যাল। পুকুরে বড় মাছ যেমন ছোট মাছকে গিলে খায়,
বাংলায় তখন শক্তিশালীরা দুর্বলদের ওপর ঠিক সেইভাবেই অত্যাচার চালাচ্ছিল। কোনো কেন্দ্রীয় শাসন ছিল না। একদম। এই অরাজকতা থেকে বাঁচতেই বাংলার মানুষ শেষমেশ এক অভূতপূর্ব সিদ্ধান্ত নেয়। হ্যাঁ, আর সেই সিদ্ধান্তটাই হল গোপালকে নির্বাচিত রাজা হিসাবে গ্রহণ করা, যা থেকে পাল বংশের শুরু। ঠিক। এরপর ধর্মপাল রাজা হয়ে বানালেন বিখ্যাত বিক্রমশিলা মহাবিহার। পাল যুগের আরেক রাজা রামপালের আমলে হল কৈবর্ত বিদ্রোহ, যার বিস্তারিত বিবরণ আমরা পাই সন্ধ্যাকর নন্দীর লেখা রামচরিত গ্রন্থ থেকে। এরপর এলেন সেন বংশের রাজারা। বল্লাল সেন সমাজে আনলেন কৌলিন্য প্রথা। তিনি নিজে লিখলেন দান সাগর গ্রন্থ। আর লক্ষ্মণ সেনের রাজসভায় কবি জয়দেব লিখলেন কালজয়ী গীত গোবিন্দম। বাহ! কিন্তু এই লক্ষ্মণ সেনের আমলেই 1203-1204 সালে বখতিয়ার খলজির আক্রমণ ঘটে, যা বাংলার ইতিহাসের মোড় ঘুরিয়ে দেয়। একটা মজার ব্যাপার খেয়াল করেছি, বাণিজ্যের ক্ষেত্রে পাল যুগে মুদ্রার বদলে কড়ি এবং সেন যুগে কপারদক পুরাণ মুদ্রার চল ছিল। উত্তর ভারত যখন সামন্ততান্ত্রিক কোন্দল আর যুদ্ধবিগ্রহে খণ্ডিত হয়ে পড়ছে, ঠিক সেই সময়ে কিন্তু দক্ষিণ ভারতে এক অভূতপূর্ব রেনেসা বা নবজাগরণ চলছে। একদম। দক্ষিণ ভারতের ইতিহাসটা যেন আলাদা একটা ক্যানভাসে আঁকা। চোল রাজাদের দাপট তখন তুঙ্গে। হ্যাঁ, প্রথম রাজেন্দ্র চোল বাংলার পাল রাজাকে হারিয়ে গঙ্গাইকোন্ড চোল উপাধি নিলেন। স্থাপত্যের ক্ষেত্রেও বিস্ময়কর সব নিদর্শন তৈরি হচ্ছে। যেমন পল্লবদের মহাবলীপুরমের রথমন্দির, রাষ্ট্রকূটদের ইলোরার এক পাথরে কাটা কৈলাসনাথ মন্দির, আবার এই দক্ষিণ ভারতেই শিবের উপাসক নায়নার এবং বিষ্ণুর উপাসক আলওয়ারদের হাত ধরে ভক্তি আন্দোলন শুরু হল। দারুণ! শুধু ভারতের মূল ভূখণ্ডেই নয়, বৃহত্তর ভারতের দিকে তাকালে দেখি কম্বোডিয়ার রাজা সূর্যবর্মনের তৈরি বিশাল আঙ্করভাট মন্দির, যা আসলে একটি বিষ্ণু মন্দির। আর ইন্দোনেশিয়া তৈরি হল বড়বুদুর বৌদ্ধস্তূপ। হ্যাঁ, কিন্তু এখানে চোল সাম্রাজ্যের একটি বিশেষ দিকে নজর দিয়ে আমি একটা প্রশ্ন করতে চাই। বলুন। যখন সারা উত্তর ভারত জুড়ে বড় বড় রাজারা ক্ষমতার দম্ভ দেখাচ্ছেন, সামন্ত প্রভুরা জমি দখল করছে, তখন চোল সাম্রাজ্যের সবচেয়ে বড় কৃতিত্ব বলা হচ্ছে তাদের সুসংগঠিত গ্রাম্য শাসন ব্যবস্থা বা লোকাল সেলফ গভর্নমেন্টকে। ওই প্রাচীন যুগে এই ধরনের প্রশাসনিক বা অনেকটা গণতান্ত্রিক চিন্তাভাবনা কতটা বিস্ময়কর। এটি সত্যি প্রাচীন ভারতের ইতিহাসের অন্যতম উজ্জ্বল এবং শিক্ষণীয় একটি দিক। আচ্ছা, উত্তর ভারতের রাজারা যখন অগ্রহর ব্যবস্থায় জমি দান করে সামন্ত প্রভুদের ক্ষমতা বাড়িয়ে নিজেদের বিপদ ডেকে আনছিলেন, চোল রাজারা তখন সম্পূর্ণ উল্টো পথে হেঁটেছিলেন। কি রকম? তারা বুঝতে পেরেছিলেন যে একটি বিশাল সাম্রাজ্যকে যদি সুদীর্ঘকাল টিকিয়ে রাখতে হয়, তবে সব ক্ষমতা রাজধানীর রাজপ্রাসাদে কুক্ষিগত করে রাখলে চলবে না। তাই তারা গ্রামের সাধারণ মানুষদের হাতে প্রশাসনের দায়িত্ব ছেড়ে দিয়েছিলেন। মানে সাধারণ মানুষরাই সব চালাতো? হ্যাঁ, গ্রামের মানুষ নিজেরাই নিজেদের কর আদায়, বিচার ব্যবস্থা এবং সেচ ব্যবস্থার দেখাশোনা করত। এই সুসংগঠিত প্রশাসনের কারণেই তারা অর্থনৈতিকভাবে এতটাই শক্তিশালী হয়েছিল যে তাদের নৌবাহিনী ভারত মহাসাগর পেরিয়ে কম্বোডিয়া ও ইন্দোনেশিয়া পর্যন্ত প্রভাব বিস্তার করতে পেরেছিল। অবিশ্বাস্য। এই স্থাপত্যগুলো শুধু ধর্মীয় ইমারত নয়, এগুলো ছিল তাদের সুশৃঙ্খল অর্থনীতি এবং বিকেন্দ্রীকৃত ক্ষমতার জ্বলন্ত প্রমাণ। আজকের এই দীর্ঘ ও গভীর বিশ্লেষণে আমরা দেখলাম কিভাবে সিন্ধু সভ্যতার লোহাবিহীন শান্ত নগরী থেকে শুরু করে লোহার আবিষ্কার, উদ্বৃত্ত ফসল, বাণিজ্যের প্রসার এবং গিল্ড ব্যবস্থার উত্থান হল। একদম। দেখলাম কিভাবে সামাজিক বৈষম্য থেকে প্রতিবাদী ধর্মের জন্ম হল, যা পরে রাজারা নিজেদের ব্র্যান্ডিংয়ে ব্যবহার করলেন। আমরা দেখলাম গুপ্তযুগের বৈজ্ঞানিক উৎকর্ষের আড়ালে লুকিয়ে থাকা সামাজিক রক্ষণশীলতার অন্ধকার দিক। আর পরিশেষে উত্তর ভারতের সামন্ত প্রথার ভাঙন এবং চোলদের সুসংগঠিত গ্রাম্য শাসন ব্যবস্থা পর্যন্ত ভারতের ইতিহাসের এই সুদীর্ঘ যাত্রাপথ। এবং এই প্রতিটা পর্বই, এই প্যাটার্নগুলোই আমাদের আজকের সমাজ, আমাদের অর্থনীতি এবং প্রশাসনিক কাঠামোকে বুঝতে সাহায্য করে। ইতিহাস কেবল অতীতের কঙ্কাল নয়, এটি বর্তমানের আয়না। আজকের আলোচনা থেকে বিদায় নেওয়ার আগে একটা বিষয় নিয়ে একটু গভীরভাবে ভাবার অনুরোধ করব, যারা এতক্ষণ ধরে এই আলোচনা শুনছেন। হ্যাঁ, বলুন।
ভেবে দেখুন, গুপ্ত রাজারা যখন পুণ্য অর্জনের আশায় বা রাজনৈতিক বাধ্যবাধকতায় ব্রাহ্মণ ও মন্দিরকে করমুক্ত জমি অর্থাৎ অগ্রহার ব্যবস্থা দান করা শুরু করলেন, তখন ধীরে ধীরে কেন্দ্রীয় ক্ষমতা দুর্বল হল। ঠিক। সামন্ত প্রথা বা ফিউডালিজম মাথাচাড়া দিয়ে উঠল, যা শেষ পর্যন্ত উত্তর ভারতকে ভেঙে টুকরো টুকরো করে দিল। হুম। অন্যদিকে দক্ষিণ ভারতে চোল রাজারা ক্ষমতার বিকেন্দ্রীকরণ করলেন সম্পূর্ণ ভিন্ন উপায়, মানে স্থানীয় স্বায়ত্তশাসন বা লোকাল সেলফ গভর্নমেন্টের মাধ্যমে। তারা ক্ষমতা তুলে দিলেন সাধারণ মানুষের হাতে, যা তাদের সাম্রাজ্যকে আরও শক্তিশালী ও দীর্ঘস্থায়ী করেছিল। সত্যি ভাবার মতো বিষয়। ক্ষমতার বন্টন কিভাবে করতে হয়, কাউকে জমি দিয়ে সামন্তপ্রভু বানিয়ে নাকি সাধারণ মানুষকে গ্রামের দায়িত্ব দিয়ে, ইতিহাসের এই নীরব শিক্ষাটা বোধহয় 1000 বছর পেরিয়ে আজকের দিনের জন্য সমান প্রাসঙ্গিক। একদম ঠিক। ভাববেন বিষয়টা নিয়ে। আজকের মতো এখানেই শেষ করছি।